সুপ্রভাত। স্বাধীন ভারতের একজন নাগরিক হিসাবে সকলকে জানাই শুভ প্রজাতন্ত্র দিবস। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস এক সুদীর্ঘ পথ অতিক্রম করে আজ বর্তমানের সঙ্গে মিলিত হয়েছে। সেই পথে রয়ে গেছে কত বিপ্লবীদের কত রক্তক্ষয়ী সংগ্রাম, রয়ে গেছে মুক্তির তীব্র আর্তনাদ। আজ ২৬শে জানুয়ারির শুভলগ্নে আমরা জ্যোতির্ময় স্কুল অফ এডুকেশনের পক্ষ থেকে ভারতের স্বাধীনতার ইতিহাস এবং গণতন্ত্রের ইতিহাসের দিকে আলোকপাত করব। আমাদের একটি ছোট্ট নিবেদন, উই দ্য পিপল অফ ইন্ডিয়া। সালটা 1857। ভারতবর্ষ তখন ব্রিটিশ স্বৈরাচারে গ্রস্ত। দিকে দিকে ব্রিটিশ সাম্রাজ্যবাদ গ্রাস করে চলেছিল ভারতবর্ষকে। ভারতবাসী ব্রিটিশদের নিয়ম নীতি আগ্রাসনের প্রতি বিরূপ হতে শুরু করেছিল। আর সেই বিরূপতাই জন্ম দিয়েছিল ভারতবর্ষের প্রথম স্বাধীনতা যুদ্ধে, যা মহাবিদ্রোহ নামে ইতিহাসের পাতায় নিবন্ধন হয়ে রয়েছে। ব্রিটিশ রাজত্বের অন্ধকার ভেদ করে উত্থিত হয়েছিল ঝাঁসির রানীর শানিত তরবারি। এই বিদ্রোহ কম্পিত করে তুলেছিল ব্রিটিশ সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তরকে। ঠিক এর পরেই ব্রিটিশদের ভারতীয় চাষিদেরকে দিয়ে জোরপূর্বক নীল চাষ করানোর সূত্রপাত ঘটে, যার ফলস্বরূপ 1859 সালের
নীল বিদ্রোহ। সেই অকথ্য অত্যাচারের বর্ণনা ফুটে ওঠে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা এবং দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকে। ধীরে ধীরে সময় বয়ে চলে। 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউমের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ভারতীয় জাতীয় কংগ্রেস, যার মুখ্য উদ্দেশ্য ছিল শিক্ষিত ভারতবাসীর মধ্যে রাজনৈতিক চেতনার জাগরণ এবং নিয়ন্ত্রিত পর্যায়ে ব্রিটিশ বিরোধী আন্দোলন। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। ওরে রে ওরে মাঝি, কোথায় মাঝি প্রাণপণে ভাই ডাক দে আজি। তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দরাদরি। এবার তোর মরা গাঙে বান এসেছে, জয় মা বলে ভাষা তোরি। Not all revolutionaries picked up guns or used violence to protest against the oppressive rules of British Raj. Some used pens and papers to ignite the fire. Some of the significant characters during that time were Rabindranath Tagore, Qazi Nazrul Islam, Shukanto Bhattacharya, and many others. Nazrul established himself as a journalist in Calcutta and criticized the British Raj and called for revolution through his poetic works such as Bidrohi and Bhangar Gan, which is the song of destruction. His writings explored themes such as freedom, humanity, love, and revolution. Nazrul's activism for political and social justice earned him the title of Bidrohi Kobi, the rebel poet. ধূমকেতু পত্রিকায় আনন্দময়ীর আগমনে কবিতাটি প্রকাশের জন্য বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে কারাবাসে বন্দী করা হয়। এমতাবস্থায় রবীন্দ্রনাথ ঠাকুর ওনাকে উদ্দেশ্য করে বসন্ত নাটকটি লেখেন। জেলে বসেই খবর পেয়ে গর্বিত আনন্দিত কাজী নজরুল ইসলাম লিখে ফেললেন এই কবিতাটি সৃষ্টি সুখের উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টব্ব গিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান ডেকে ওই জাগলো জোয়ার দুয়ার ভাঙা কল্লোলে। আসলো হাসি, আসলো কাঁদন, মুক্তি এলো, আসলো বাঁধন। মুখ ফুটে আজ বুক ফাটে, মোর তিক্ত দুঃখের সুখ আসে, ওই রিক্ত বুকের দুঃখ আসে আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস, শোষলো হুতাশ, সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস। ফুললো সাগর, দুললো আকাশ, ছুটলো বাতাস, গগন ফেটে চক্র ছোটে, পিনাক পানির শুল আসে। ওই ধূমকেতু আর উল্কাতে চায় সৃষ্টিটাকে উল্টাতে। আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন, শোষলো ফাগুন, মদন মারে খুন মাখাতুন। পলাশ, অশোক, শিমুল, ঘায়েল ফাগ লাগে ওই দিগবাসে, গো দিগবালিকার পিতবাসে। আজ রমন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। Tagore was a poet, writer, composer, philosopher,
social reformer, and a painter. Tagore wrote many songs on the Indian independence movement. Two of the most politically charged compositions were Chitto Jetha Bhoy Shunno, which is where the mind is without fear, and Ekla Cholo Re. সার্থক জনম আমার জন্মেছে এই দেশে, সার্থক জনম সার্থক জনম আমার জন্মেছে এই দেশে। Shukanta Bhattacharya was a Bengali poet and playwright, and along with Rabindranath Tagore and Qazi Nazrul Islam, he was one of the key figures of modern Bengali poetry. He joined the Communist Party of India in 1944, and in the same year he edited an anthology named Akal, published by the Anti-Fascist Writer and Artistic Association. ধন ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও সে সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।
ভারতের স্বাধীনতা সংগ্রামে যে নামটি অবিস্মরণীয় তিনি মোহনদাস করমচাঁদ গান্ধী। তার সংগ্রামের পথটি ছিল সম্পূর্ণ অহিংস। 1918 সালে চম্পারণ ও খেদা সত্যাগ্রহ দিয়ে তার পথ চলা। এরপর একে একে 1920 সালে অসহযোগ আন্দোলন এবং 1930 সালে দাণ্ডি অভিযানের মাধ্যমে আইন অমান্য আন্দোলনের সূচনা করেন তিনি। তার সরল ও আত্মনির্ভর জীবনের ধারণা সকলকে অনুপ্রাণিত করে। স্বাধীনতার সাথে অর্থপ্রতভাবে জড়িত আরেকটি নাম তিনি নেতাজি সুভাষচন্দ্র বসু ও তার আজাদিন ফৌজের আদর্শ, দেশপ্রেম ও নিঃস্বার্থ আত্মত্যাগ স্বাধীনতা অর্জনের পথে অনেক বেশি সুগম ও প্রশস্ত করে তুলেছিল। পণ্ডিত জওহরলাল নেহেরু ছিলেন স্বাধীনতা সংগ্রামের অন্যতম পথিকৃৎ। তিনি অসহযোগ ভারত ছাড়ো আন্দোলন সহ বিভিন্ন আন্দোলনের সাথে যুক্ত ছিলেন। মুসলমান খ্রিস্টানি পূরব পশ্চিম আসে তব সিংহাসন পাশে প্রেম হার হয় গাথা জনগণ ঐক্য বিধায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। Lord Louis Mountbatten was appointed as India's last Viceroy to oversee British India's independence by June 1948 with the instruction to avoid partition and preserve a united India, but with adaptable authority to ensure a British withdrawal with minimum setback. However, the increasing communal violence made him conclude that partition was the best option. Lord Mountbatten formally proposed the plan on 3rd June 1947. Patel gave his approval and lobbied Nehru and other Congress leaders to accept the proposal. In June 1947, the nationalist leaders, including Nehru, Abdul Kalam Azad, Muhammad Ali Jinnah, B.R. Ambedkar and Master Tara Singh agreed to the partition of the country. But the communal violence that accompanied the publication of the Red Cliff line was even more horrific. যদি তোরে ঢাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোরে ঢাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে, তবে একলা চলো একলা চলো একলা চলো একলা চলো রে। যদি কেউ কথা না কয় ওরে ওরে ও ভাঙা, কেউ কথা না কয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, যদি সবাই থাকে মুখ ফিরায় সবাই করে ভয়, তবে পরাণ খুলে তবে পরাণ খুলে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, ও তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে।
যদি তোর ঢাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। 1946 সালের জুলাই মাসে ভারতের গণপরিষদের নির্বাচন কার্য অনুষ্ঠিত হয়। এই গণপরিষদের সদস্য সংখ্যা ছিল মোট 389 জন। তবে এই গণপরিষদের মূল লক্ষ্য শুধুমাত্র স্বাধীনতা অর্জনই ছিল না, আর্থ সামাজিক ক্ষেত্রে গণতন্ত্রের প্রতিষ্ঠাই ছিল প্রতিটি জাতির মূল লক্ষ্য। এবং এই লক্ষ্যে পৌঁছতে গেলে সর্বপ্রথম প্রয়োজন ছিল বহিঃশত্রু নিয়ন্ত্রণ মুক্ত এক পূর্ণ স্বাধীনতার। এছাড়াও আমাদের এই গণপরিষদের মূল লক্ষ্য ছিল স্বাধীন ভারতের রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক রূপরেখা তৈরি করা। এই প্রসঙ্গে 1946 সালের 13ই ডিসেম্বর পণ্ডিত জওহরলাল নেহেরু ভারতের সংবিধানে লক্ষ্যমূলক প্রস্তাবনা উত্থাপন করে ভারতকে এক স্বাধীন সার্বভৌম প্রজাতন্ত্র হিসেবে অভিহিত করেন। ঠিক এর পরে 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে ভারত স্বাধীনতা লাভ করে। 1857 সালে যে বীজ প্রথিত হয়েছিল 1947 সালে তা এক বিশাল মহীরুহে পরিণত হয়ে তার নিজস্ব ছায়াতলে সমগ্র ভারতবাসীকে আশ্রয় দান করেছিল। অদ্যাবধি আজও ভারতবর্ষে এই দিনটি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হয়ে চলেছে। ভবিষ্যতে কবি সুকান্ত ভট্টাচার্য। স্বাধীন হবে ভারতবর্ষ, থাকবে না বন্ধন, আমরা সবাই স্বরাজ্যকে খবরে ইন্ধন, বুকে রক্ত দিব ঢালি স্বাধীনতারে, রক্ত পরে মুক্তি দেব ভারত মাতারে। মূর্খ যারা, অজ্ঞ যারা, যে জন বঞ্চিত, তাদের তরে মুক্তি সুধা করব সঞ্চিত। চাষি মজুর দিন দরিদ্র সবাই মোদের ভাই, এক স্বরে বলবো মোরা স্বাধীনতা চাই। থাকবে না কো মতভেদ আর মিথ্যা সম্প্রদায়, ছিন্ন হবে ভেদের গ্রন্থি কঠিন প্রতিজ্ঞায়। আমরা সবাই ভারতবাসী, শ্রেষ্ঠ পৃথিবী, আমরা হব মুক্তিদাতা, আমরা হব বীর, আমরা হব মুক্তিদাতা, আমরা হব বীর। We, the people of India, having solemnly resolved to constitute India into a sovereign, socialist, secular, democratic republic and to secure to all its citizens justice, social, economic and political, liberty of thought, expression, belief, faith and worship, equality of status and of opportunity, and to promote among them all fraternity, assuring the dignity of the individual and the unity and integrity of the nation. In our Constituent Assembly, this 26th day of November 1949, do hereby adopt, enact and give to ourselves this Constitution. The Constitution of India is the rule book for the democratic governance in the country. It came into force on the 26th January 1950 and to date remains one of the biggest milestones in the history of our country. Framing a constitution is never a simple task, but it was especially hard for India given the extremely tumultuous situation at the time of its inception. A newly independent country with a highly unequal social order was a daunting challenge to deal with, especially when it was still reeling under the effects of partition. The Constitution was framed by the Constituent Assembly established under the Cabinet Mission Plan of 1946. The 299 individuals who
who comprised the Constituent Assembly can therefore rightfully be termed as the founding fathers and mothers of the Republic of India. Certain members of the Constituent Assembly played a key role, the foremost of whom was Dr. B.R. Ambedkar, whose role as the chairman of the drafting committee of the Assembly has earned him the popular moniker of Father of the Indian Constitution. Other Congress stalwarts like Prime Minister Jawaharlal Nehru, Dr. Rajendra Prasad and Maulana Azad were also dominant voices in the Assembly proceedings. A special mention must go to the Constitutional Advisor Dr. B.N. Rao, who compiled the initial draft and the Assembly debated after taking inputs from constitutional experts at home and abroad. These individuals, despite being a multicultural set of people from various communities, were collectively committed to achieving the historic task of establishing a democratic republic in India. Today, as we have entered the 72nd year of our republic, our constitution still stands as a shining beacon of democratic governance. It is because of the members of the Constituent Assembly that our flag flutters proudly over the Parliament in Delhi. यहाँ हर कदम कदम पे धरती बदले रंग, यहाँ की बोली में रंगोली सात रंग। यहाँ हर कदम कदम पे धरती बदले रंग, यहाँ की बोली में रंगोली सात रंग। धानी पगड़ी पहने मौसम है, नीली चादर ताने अंबर है। नदी सुनहरी हरा समंदर बेली सजिया, देश रंगीला रंगीला, देश मेरा रंगीला, देश मेरा रंगीला, देश रंगीला रंगीला, देश मेरा रंगीला, देश रंगीला रंगीला, देश मेरा रंगीला। वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम, वंदे मातरम। The fundamental rights, directive principles of state policy, and fundamental duties are sections of the Constitution of India. These sections are considered vital elements of the Constitution, which was developed between 1947 and 1949 by the Constituent Assembly of India. The fundamental rights are defined in Part 3 of the Indian Constitution from Article 12 to 35 and applied irrespective of race, place of birth, religion, caste, creed, gender, and equality of opportunity in matters of employment. The directive principles of state policy are guidelines for the framing of laws by the government. Fundamental guidelines for governance that the state is expected to apply in framing policies and passing laws. The fundamental duties are defined as the moral obligations of all citizens to help promote a spirit of patriotism and to uphold the unity of India.
finally, with great honor and privilege, we would like to offer the vote of thanks on the historic event of 73rd Republic Day of India. Firstly, we would like to show our gratitude to our respected President, Dr. Partho Sarathi Ganguly sir. We thank our respected Principal, Dr. Phalguni Bhuiya sir, for his support and commitment. We are grateful to our well-wisher Academic Dean, Shiuli Nath ma'am. We are thankful to all the respected faculty of JSE for their tireless contribution in this function. We would like to thank the IT team who have worked hard to make it a memorable occasion. Lastly, we thank all the non-faculty members and all the participants for making this function a successful event.